হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসিসে যে ম্যাথের যে কোর্সটা শুরু করেছি, তো আজকে সেই কোর্সের 3 নম্বর ক্লাসটা করাবো। আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2022 সালের 18ই আগস্টে যে শিফট 3 যে কোশ্চেন পেপারটা এসেছিল, সেখান থেকে আমি কিছু কোশ্চেন করাবো, আর এর পরের ক্লাসে আমি এই শিফটেরই বাকি কোশ্চেন যেগুলো বাকি বাকি থাকবে সেগুলো করাবো। তো রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন শুরু করেছো বা শুরু করতে চলেছো তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের সব অঙ্ক বুঝিয়ে দেবো। আর আরো এই যেই অঙ্কগুলো করাবো সেই রিলেটেড যেসব ফর্মুলাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের এই ক্লাসে বলে দেবো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলি ও উচ্চতা সমান্তর প্রগতিতে আছে, যাদের সাধারণ অন্তর 4। যদি প্রগতিটির সর্বোচ্চ পথটি ট্রাপিজিয়ামটির উচ্চতা হয় এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 160 বর্গ সেমি হয়, তাহলে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির বড় ও ছোট বাহুর অনুপাত কত? আচ্ছা, দেখো কি বলছে। দেখো এখানে আমরা অনেকগুলো টার্মের সাথে পরিচিত হলাম। একটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? দেখো ট্রাপিজিয়ামকে আমরা একটু জেনে নিই। দেখো এখানে দেখো আমি তোমাদের জন্য ট্রাপিজিয়াম কিরকম দেখতে হয় তার একটা ছবি এঁকেছি। ট্রাপিজিয়ামটা দেখো এরকম টাইপের হবে দেখতে। যার কি ট্রাপিজিয়াম কাকে বলে একটু দেখে নি। যে চতুর্ভুজের চতুর্ভুজ জানো, যার 4টে ভুজ বা 4টে বাহু আছে সেটাই হচ্ছে চতুর্ভুজ। এখানে দেখো 4টে বাহু, এটা একটা 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 চতুর্ভুজ। আর তার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে দেখো এই উপরের বাহুটা আর এই নিচের বাহুটা এটা দেখো সমান্তরাল, ঠিক আছে? তাকেই বলে ট্রাপিজিয়াম। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকেই ট্রাপিজিয়াম বলে। আর একটা কি, এই অঙ্কে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। সেই ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি। দেখো সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য মানে এই বাহুটার দৈর্ঘ্য প্লাস এই যে নিচের যে বাহু, এই বাহু দুটোর দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, এদের মধ্যে লম্ব দূরত্ব, এই বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে আমি যদি এইখান থেকে উপরের বাহুটার থেকে নিচের বাহুটা পর্যন্ত যে লম্বটা টানবো সেটাই হবে এদের মধ্যে লম্ব দূরত্ব। এটাকে উচ্চতাও বলা হতে পারে, ঠিক আছে? এটাকে এদের দুটো বাহুর সাপেক্ষে উচ্চতাও বলা যায়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব বা উচ্চতাটা, ঠিক আছে? তা এই ফর্মুলার বেসিসে আমি অঙ্কটা করব। এবার অঙ্কে আসি। দেখো কি বলছিল, সমান্তরাল বাহুগুলি ও উচ্চতা সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা দেখো এখানে আর একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে কি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতিটা কি? দেখো সমান্তর নামের মধ্যেই দেখো কি রয়েছে, সমান্তর নামটাকে ভাঙলে কি হয়? সমযুক্ত অন্তর। সম মানে হচ্ছে সমান, আর অন্তর মানে কি? অন্তর হচ্ছে তফাৎটা বা তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা। আর প্রগতি মানে একটা শ্রেণী বা একটা সিরিজে রয়েছে। ধরো কতগুলো সংখ্যা আমি নিলাম, 2 4 6 8 10 এরকম করে ধরো রয়েছে। দেখো প্রত্যেকটার মধ্যে আমি কি অন্তর করেছি? প্রত্যেকটার মধ্যে 2 2 করে অন্তর। তাহলে এটা একটা সমান্তর প্রগতি, মানে 2 2 2 2 করে বাড়ছে। আচ্ছা, আমাকে যেটা বলেছে সেটাতে কি, যাদের সাধারণ অন্তর 4, মানে কত তফাৎ থাকবে? 4 4 করে। মানে প্রথমটা যদি 2 হয় পরেরটা কত হবে? 6 হবে, 4 বাড়বে। তারপরেরটা কত হবে? 10 হবে। এইভাবে করবে, ঠিক আছে? তা আমাকে আমাকে কতগুলো এখানে বলেছে দেখো, সমান্তরাল বাহুগুলিতে। সমান্তরাল বাহু কটা আছে? ট্রাপিজিয়ামের দুটো আছে। আর উচ্চতা, উচ্চতা মানে এই যে এইটা যদি ট্রাপিজিয়ামটা হয় তাহলে সমান্তরাল বাহু মানে কোনটা? এই বাহু আর এই বাহু, উপরেরটা নিচের বাহু। আর উচ্চতা কোনটা? এই যে এখান থেকে এইটা টানলে যেটা হয়, লম্বটা টানলে যেটা হয় সেটা হবে উচ্চতা। তাহলে এরা কি বলেছে? এরা সমান্তর প্রগতিতে রয়েছে। তার মানে আমি ধরছি হচ্ছে একটা প্রগতিটার যদি প্রথম পদটা a হয় তাহলে তাদের সাধারণ অন্তর 4 বলেছে, মানে 4 4 করে বাড়বে। তাহলে দ্বিতীয় পদটা কত হবে? a+4 হবে। আর তৃতীয় পদটা কত হবে? আরো 4 বাড়বে, মানে কত হবে? a+8 হবে, ঠিক আছে? তাহলে সমান্তর প্রগতিটা কি হলো? a+4 a+8। আচ্ছা, আর কি বলে দিয়েছে দেখো, প্রগতিটির সর্বোচ্চ পথটি হচ্ছে ট্রাপিজিয়ামটির উচ্চতা। ট্রাপিজিয়ামটির তাহলে প্রগতিটির সর্বোচ্চ পথ কোনটা? এখানে সব থেকে বড় কোনটা? a+8টা। তাহলে প্রগতিটির উচ্চতা কত? a+8। তাহলে বাকি দুটো কি? বাকি দুটো হচ্ছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, মানে এই বাহুটা আর এই বাহুটা। একটা যদি a হয় মানে উপরেরটাকে যদি আমি a ধরি তাহলে নিচের বাহুটা কত হবে? এই বাহুটা হবে a+4 হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল বলেছে 160 বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি পেয়েছিলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, মানে a প্লাস a+4। তা a আর a+4 যোগ করলে কত হয়? 2a+4। তাহলে হাফ ইন্টু 2a+4 ইন্টু উচ্চতা।
উচ্চতা কত? উচ্চতা দেখো এখানে এইটা বলেছে, এই সর্বোচ্চ পদটা মানে a+8 ইন্টু a+8, সেটা সমান সমান কত বলেছে? ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে দেখো 160, লিখলাম 160। আচ্ছা, এটা দেখো হাফ যেরকম আছে লিখছি ইন্টু এই 2a+4 থেকে দেখো 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে কত পড়ে থাকে? a+2 পড়ে থাকে ইন্টু a+8, এটা সমান সমান হচ্ছে 160। এখানে না ইজিক্যাল টু হয় না, বা দিতে হয়, আমি কিছু দিলাম না, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, আর এটা দেখো গুণ আছে, গুণ করে দিই, তাহলে a আর a গুণ করলে কত হয়? a স্কোয়ার, প্লাস 2 এর সাথে a গুণ করলে কত হয়? 2a, প্লাস এই 8 দিয়ে এবার a কে গুণ করলে প্লাস 8a, প্লাস 8 দুগুণে কত হয়? 16, সমান সমান 160। আচ্ছা, এবার যোগ করে দিই, তাহলে a স্কোয়ার প্লাস 8a আর 2a যোগ করলে কত? 10a। আচ্ছা, এই 160টাকে যদি আমি বাপাশে আনি তাহলে কত হয়? 16 মাইনাস 160 হবে, তাহলে কত হয়? 144 হয়, মাইনাস 144 ইজিক্যাল টু 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম কি? এ স্কোয়ারের সহগ তো কিছু নেই, 1 আছে, তাহলে 144কে ভেঙে আমাকে 10 আনতে হবে। দেখো 144 ভেঙে আমি যদি 18 আর 8 গুণ করি তাহলে দেখো 144 আসে, তাহলে 18 থেকে যদি 8 বাদ দিই তাহলে 10 আসে, তাহলে 10 এর জায়গায় আমি কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 18 মাইনাস 8 লিখতে পারি ইন্টু a মাইনাস 144 সমান সমান 0। আচ্ছা, a স্কোয়ার প্লাস 18a মাইনাস 8a মাইনাস 144 সমান সমান 0। এবার কি করতে হয়? কমন নিতে হয়, প্রথম দুটো থেকে কত কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, তাহলে a কমন নিলে কি পড়ে থাকে? a প্লাস 18 মাইনাস পরের দুটো থেকে মাইনাস 8 কমন নিলাম, মাইনাস 8 কমন নিলে কত পড়ে থাকে? a প্লাস 18 পড়ে থাকে সমান সমান 0। আচ্ছা, এই দুটোর থেকে দেখো a প্লাস 18 কমন যায়, তাহলে a প্লাস 18 ইন্টু তাহলে কি পড়ে থাকছে? a মাইনাস 8 পড়ে থাকছে ইজিক্যাল টু 0। তাহলে দুটোর গুণফল যদি 0 হয় তার মানে কি প্রত্যেকে আলাদা করে শূন্য, তাহলে হয় a প্লাস 18 সমান সমান 0 হবে, তাহলে a প্লাস 18 যদি 0 হয় তাহলে a সমান সমান কত? মাইনাস 18 হবে, অথবা কি হবে? a মাইনাস 8 সমান সমান 0। তো a মাইনাস 8 সমান সমান 0 হলে a সমান সমান কত হবে? 8 হবে। দেখো এর তো একটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাই এ তো কোনোদিন নেগেটিভ হতে পারে না বাহুর দৈর্ঘ্য, তাই এই পদটা হবে না, তাহলে এর মান কত হবে? 8 হবে। তাহলে ট্রাপিজিয়ামের বাহু দুটো কি ছিল? একটা ছিল 8, একটা ছিল a, একটা ছিল a+4, তার মানে কত হবে? একটা হবে 8, একটা হবে 8+4, মানে কত হবে? 12 হবে। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? তাহলে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির বড় ও ছোট বাহুর অনুপাত, তাহলে বড় বাহুটা হচ্ছে 12, ছোট বাহুটা হচ্ছে 8, তাদের অনুপাত বলেছে, তাহলে কত হবে? 12:8 সমান সমান কত? 4 দিয়ে করলে 3:2 হবে, তার মানে অপশন বি হবে। দেখো অঙ্কটা কিন্তু কঠিন আছে, অঙ্কটা অনেক কিছু বোঝার আছে, তোমরা ফর্মুলাটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, অঙ্কটা বোঝার আছে, অঙ্কটা কঠিন আছে, ঠিক আছে? তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে কোনো বহুভুজের প্রতিটি অন্তঃকোণ যদি 160 ডিগ্রি হয় তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? আচ্ছা, অন্তঃকোণ এগুলো কি আমরা একটু জেনে নিই। দেখো এটা একটা আমি বহুভুজ এঁকেছি, বহুভুজ কি? যার অনেকগুলো ভুজ আছে সেটাই বহুভুজ। ত্রিভুজও একটা বহুভুজ হতে পারে, 3টে ভুজ আছে। চতুর্ভুজ, আমি যদি ত্রিভুজ আঁকি তাহলে এটাও একটা বহুভুজ, আমি যদি চতুর্ভুজ আঁকি এটাও একটা বহুভুজ। এখানে আমি একটা কি এঁকেছি? 1 2 3 4 5 6 একটা ষড়ভুজ এঁকেছি, পঞ্চভুজ আঁকতে পারি। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে বহুভুজ যার অনেকগুলো বাহু আর কি। আচ্ছা, এখানে দেখো আমি কিছু লিখেছি, অন্তঃকোণ যোগ বহিঃকোণ সমান সমান 180 ডিগ্রি। এবার জানতে হবে আমাকে অন্তঃকোণ বহিঃকোণ এগুলো কি। দেখো আমি এই চতুর্ভুজটাকে নিই, এর অন্তঃকোণ মানে ভিতরের দিকের কোণগুলো, ভিতরের দিকে কতগুলো কোণ আছে? এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে। এই বহুভুজটারও তাই, এই একটা কোণ, 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 এগুলো সব হচ্ছে ভিতরের দিকের কোণগুলোকে বলে অন্তঃকোণ। এইবার যদি আমি কোনো একটা বাহুকে বর্ধিত করি, আমি ধরো এই চতুর্ভুজটারই এই বাহুটাকে বর্ধিত করলাম এইদিকে, তাহলে বাইরের দিকের যেই বাহুটা বর্ধিত করলে বাইরের দিকের যেটা পাই, যেই বাহুটা পাচ্ছি, রেখাটা পাচ্ছি, সেইটা যে কোণটা তৈরি করছে, যে এই কোণটা তৈরি করছে, এটা হবে এর বহিঃকোণ। এই অন্তঃকোণটার বহিঃকোণ হচ্ছে এইটা। আবার যদি এইটাকে বাড়িয়ে দিই উপর দিকে, এটাকে যদি উপর দিকে এরকম বাড়িয়ে দিই তাহলে এই অন্তঃকোণটার বহিঃকোণ হবে এই কোণটা, এইভাবে। মানে আর এইটা এই বহুভুজটার ক্ষেত্রে দেখি, এটাকে এই বাহুটাকে এরকম বাড়িয়ে দিলাম, তাহলে এই অন্তঃকোণটার বহিঃকোণ হবে এইটা। আবার যদি আমি এইটাকে বাড়িয়ে দিই এরকম, তাহলে এই যে এই অন্তঃকোণটার বহিঃকোণ হবে এইটা। তাহলে দেখো এই অন্তঃকোণ আর বহিঃকোণ এটা কি? এটা একটা সরল রেখা, সরল রেখা মানে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে আমাকে বলতে পারে অন্তঃকোণ আর বহিঃকোণ 180 ডিগ্রি, মানে অন্তঃকোণ সমান সমান কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ হবে, আর বহিঃকোণ সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ হবে, ঠিক আছে? আর একটা ফর্মুলা আছে, সেটা কি? বহুভুজের বাহু সংখ্যা।
আমাকে কোনো বহুভুজের অন্তঃকোণ বা বহিঃকোণ বলে দিয়ে আমাকে বের করতে বলতে পারে যে বহুভুজটির বাহু সংখ্যা কত। বাহু সংখ্যা বের করার ফর্মুলা কি 360 ডিগ্রি বাই বহিঃকোণ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, তাহলে বহিঃকোণ বলে দিল 30 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি, এইভাবে আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার আমি অঙ্কটা করি। দেখো অঙ্কটা কি বলেছিল, কোনো বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 160 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত হবে, অন্তঃকোণ যদি 160 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণ কত, আমি কি দেখেছিলাম অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ 160 ডিগ্রি হলে বহিঃকোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, মানে কত ডিগ্রি হবে 20 ডিগ্রি হবে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত, তাহলে বাহু সংখ্যার ফর্মুলা কি করেছিলাম 360 ডিগ্রি বাই বহিঃকোণ, মানে এখানে বহিঃকোণ কত 20 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি বাই 20 ডিগ্রি হবে। কাটাকুটি করলে কত হয়, শূন্য শূন্য কেটে যেত আর 2 দিয়ে করলে হয় 18 হবে, 2 দিয়ে ভাগ করলে, তাহলে কত তাহলে বহুভুজটার বাহু সংখ্যা কত হবে 18 হবে, মানে বহুভুজটায় 18টা বাহু আছে। ঠিক আছে, তারপরেরটা। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, দেখো কি বলছে, বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 40√3 মিটার কমে যায়, টাওয়ারটির উচ্চতা কত। আচ্ছা দেখো, আমাদের সবার প্রথমে একটা টাওয়ার আঁকতে হবে। টাওয়ার কিরকম, টাওয়ার ধর এরকম একটা আমি রেখা টানলাম, ঠিক আছে, এরকম লম্বা কিছু একটা টানলাম, তা ছায়া কোথায় পড়বে, ধরো সূর্যের উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি, মানে কি ধরো সকালের দিকে সূর্যটা এরকম পজিশনে রয়েছে, ঠিক আছে, তাহলে ছায়াটা কিরকম পড়বে, এরকম করে পড়বে। আস্তে আস্তে সূর্যটা উপরে উঠলো ধরো এরকম পজিশনে, তখন ছায়াটা কি এরকম ভাবে পড়বে, এরকম ভাবে পড়বে, তাই না, ছায়াটা ছোট হয়ে যাবে, যত বেলা বাড়বে তত ছায়াটা ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ছায়ার দৈর্ঘ্য বলতে কোনটা, এটাকে আমি যদি এখানে শেষ করি, এটাকে যদি এখানে করি, মানে এটা ধরো এরকম করে এরকম ভাবে গেছে লাস্টেরটা না। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে এই প্রথমের কোণটা ধরো এই কোণটা, মানে যখন 30 ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্যটা বড় ছিল, তারপরে সূর্যের উন্নতি কোণ কত বললো 60 ডিগ্রি, মানে এই কোণটা করলো ধরো, তখন ছায়ার দৈর্ঘ্যটা কত কমেছে, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 40√3 মিটার কমেছে, মানে এই যে এখান থেকে এইটা ধরো এই যে কমলো, এই কমাটা হচ্ছে 40√3, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 40√3। ঠিক আছে, আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, টাওয়ারটির উচ্চতা কত, টাওয়ার আমি এইটা ধরেছিলাম, তাহলে টাওয়ারের উচ্চতা হচ্ছে এইটা, আমি ধরলাম এইটা হচ্ছে টাওয়ারটার উচ্চতা হচ্ছে এক্স, আর এইটুকুকে আমি ধরছি ওয়াই, এখান থেকে এইটুকুকে আমি ধরছি ওয়াই। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো হাইট এন্ড ডিস্টেন্সের ওই অঙ্ক, যারা জানো তারা তো খুবই ভালো, আর দেখে নাও যারা জানো না। দেখো, তাহলে টাওয়ারটির উচ্চতা এখানে কি, এখানে এই ছবিতে আমি যদি এই ছোট ত্রিভুজটাকে আগে দেখি, মানে 60 ডিগ্রি কোণ করে যেই ত্রিভুজটা করছে, এটাতে আমি কার কার মান জানি, এই লম্বর মান জানি, আর এটা হচ্ছে ভূমির মান জানি, তাহলে লম্ব বাই ভূমি কি tan এর ফর্মুলা, তাহলে আমি যদি লম্ব বাই ভূমি করি মানে এক্স বাই ওয়াই করি, সেটা সমান সমান কি tan এর ফর্মুলা কি tan 60 ডিগ্রি, তাই না, tan কত হবে 60 ডিগ্রি হবে, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত, tan 60 ডিগ্রির মান কত √3, তাহলে আমি লিখছি √3, তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি, ওয়াই কে ডান পাশে পাঠালে ওয়াই √3, এটা একটা সম্পর্ক পেলাম। এবার আমি কি করবো, এবার এই বড় ত্রিভুজটাকে নেব, মানে 30 ডিগ্রি কোণ করলে যে পুরো ত্রিভুজটা আর কি, হ্যাঁ, এই পুরোটা মানে এক্স দিয়ে একদম যে বড় ত্রিভুজটা নিচ্ছি সেইটাকে, এর ক্ষেত্রে লম্ব কত, লম্ব হচ্ছে এক্সই থাকবে, ভূমি কত, ভূমি দেখো এখান থেকে এই এত দূর হচ্ছে ওয়াই, আবার এখান থেকে বাকিটুকু হচ্ছে 40√3, তাহলে পুরোটা কত ওয়াই প্লাস 40√3, তার মানে আমি কি লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস 40√3 সমান সমান কি হবে tan 30 ডিগ্রি, তাই না, লম্ব বাই ভূমি, তার মানে লম্ব বাই ভূমি মানে tan, tan কত ডিগ্রি হবে tan 30 ডিগ্রি হবে, লিখলাম tan 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি x এর জায়গায় কি লিখতে পারি, y দিয়ে যদি আমি বসাই, আচ্ছা আমাকে x এর মানটা চেয়েছে, তাহলে আমি y এর মানটা x দিয়ে বের করি, ঠিক আছে, তাহলে y সমান সমান কত হতো x বাই √3 হতো, তাহলে y এর জায়গায় আমি x এর মানটা বসাই, তাহলে x ডিভাইডেড বাই y এর জায়গায় কি লিখবো x বাই √3 প্লাস 40√3 সমান সমান tan 30 ডিগ্রির মান কত 1 বাই √3। আচ্ছা, এখানে কি রয়েছে x যেরকম লিখছে 3 কে, আচ্ছা নিচে লসাগু করে, লসাগু হবে √3, তাহলে কত হয় x প্লাস 40√3 ইন্টু √3, মানে 40 গুণ 3 মানে কত হয় 120 হয়, সমান সমান 1 বাই √3, এই √3 টা উপরে চলে যায়, তাহলে কত হবে x √3 বাই x প্লাস 120 সমান সমান কত 1 বাই √3, √3 আর x √3 গুণ করলে কত, √3 গুণ করলে 3 হয়, মানে 3x সমান সমান x প্লাস 120 কোনাকুনি গুণ করলে,
x টাকে বাপাশে পাঠালে কি হয় 3x - x মানে 2x = 120। তাহলে x = কত হবে 120/2 মানে কত হবে 60। তাহলে টাওয়ারটির উচ্চতা কত হবে 60 মিটার হবে, অপশন বি হবে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, এখানে বলেছে 1/3 হোল টু দি পাওয়ার -3 প্লাস 1/5 হোল টু দি পাওয়ার -4 প্লাস 1/15 হোল টু দি পাওয়ার -2। দেখো a টু দি পাওয়ার যদি -2 থাকে ওটাকে আমি কি লিখতে পারি 1/a², ঠিক আছে। তাহলে যদি 1/a টু দি পাওয়ার -2 থাকে তাহলে 1/a মানে আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার -1, এত টু দি পাওয়ার -2 লিখতে পারি। তার মানে কি হয়ে যায় a টু দি পাওয়ার -1 আর এরকম গুণ করলে গুণ হয়ে যায়, -1 গুণ -2 করলে কত a² হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও আমি সেরকম করে লিখবো, বা 1/3 টু দি পাওয়ার -3 মানে কি আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -3 প্লাস 1/5 কে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -4 প্লাস 1/15 কে কি লিখতে পারি 15 টু দি পাওয়ার নিচে লিখছি, হ্যাঁ, প্লাস 15 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -2। এবার এগুলো কি হয়ে যায় পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, মানে 3 টু দি পাওয়ার -1 গুণ -3 করলে 3 কিউব প্লাস 5 টু দি পাওয়ার -1 গুণ -4 করলে 4 হয়, মানে 5 টু দি পাওয়ার 4 প্লাস 15 টু দি পাওয়ার -1 গুণ -2 করলে 15 স্কোয়ার হবে, মানে 2 হবে। আচ্ছা 3 কিউব মানে কত হয় 3 কিউব মানে 27 যোগ 5 টু দি পাওয়ার 4 মানে কত, মানে 5 স্কোয়ার 25 গুণ 25 হয় কত 25 স্কোয়ার করলে হয় 625 যোগ 15 স্কোয়ার করলে কত হয় 125। এই তিনটে যোগ করতে হবে, তাহলে 625 125 আর 27 কে যোগ করি, 7 আর 5 12, 12 আর 5 17, 7 হাতে 1, 2 এর আগে 3, 3 আর 2 5, 5 আর 2 7 আর 6 এর আগে 7, মানে কত হলো 777, অপশন এ হলো। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি 6 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক থেকে 0. নিরেট মানে কি, নিরেট মানে হচ্ছে সলিড, মানে ভিতরে একদম পুরো একদম ভর্তি রয়েছে মাল মশলা দিয়ে। গোলক থেকে 0.3, আর একটা হচ্ছে ফাঁপা, ফাঁপা মানে ভিতরে কিছু নেই, মাল মশলা নেই, ফাঁপা, যেমন বল একটা ভিতরে ফাঁপা থাকে সেরকম। আর নিরেট গোলক বলতে লাড্ডু যেমন একদম ভিতরে সলিড থাকে সেইগুলো, হ্যাঁ। আচ্ছা নিরেট গোলক থেকে 0.3 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে। আচ্ছা দেখো গোলকের আমাদের কতগুলো ফর্মুলা জানতে হবে, কি ফর্মুলা দেখো, যদি গোলকের ব্যাসার্ধ r হয়, আচ্ছা r লিখছি মানে r মানে হচ্ছে রেডিয়াস থেকে ওই r কথাটা এসেছে, গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে গোলকের দুটো ফর্মুলা লাগে, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr², আর গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3πr³। এবার অঙ্কে আসি, আচ্ছা এটা নিরেট গোলক, তো নিরেট গোলক থেকে আমি যদি গুলি তৈরি করি মানে ওটাকে ভেঙে বা কেটে বা গলিয়ে যাই হোক করে আমি করেছি, তার মানে কি নিরেট মানেই ওটাকে আমার কি বের করতে হবে ওর আয়তন থেকে বের করতে হবে, ঠিক আছে। তা যে 6 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক রয়েছে ওটার আয়তন কত, যে গোলকটা নিরেট গোলকটার আয়তন সমান সমান কি ছিল, কি ফর্মুলা পড়লাম আমি 4/3πr³ সমান সমান 4/3 ইন্টু এই যে 4/3πr³, 4/3 পাই r³। আর এর মান কত, আর এর মানটা আমি এখানে বসিয়ে দিই, 6 বলেছিল, তাহলে 8টা না লিখে লিখি ইন্টু 6 এর কিউব। আচ্ছা আমাকে কি বলেছে ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে, তাহলে গুলি যে কটা গুলি বেরোবে প্রতিটা গুলি, ঠিক আছে, তাহলে প্রতিটি গুলির আয়তন কত হবে, এটাও 4/3πr³, মানে 4/3 পাই, গুলিটাও তো গোলাকার, ইন্টু r³, আর এর মান এখানে কত দেখো 0.3 সেমি ব্যাসার্ধের, মানে ইন্টু 0.3 তার হোল কিউব। আচ্ছা বলেছে কতগুলি নিরেট গোলাকার গুলি, আমি ধরলাম যে এক্সটা গুলি তৈরি করা যাবে, তাহলে এক্সটা গুলির আয়তন কত হবে, একটা গুলির আয়তন যদি 4/3πr³ হয় তাহলে এক্সটা গুলির আয়তন কত x ইন্টু 4/3π ইন্টু 0.3 কিউব। আচ্ছা দেখো এই বড় গোলকটাকে গলিয়েই তো এই ছোট গোলকগুলো তৈরি করেছে, তাহলে বড় গোলকটার আয়তন যেটা সেইটা কি হবে, এই যে ছোট যে এক্স খানা গোলক তৈরি করেছে এর আয়তনের সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি x ইন্টু 4/3π ইন্টু 0.3 তার হোল কিউব সমান সমান হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু 6 এর কিউব। তারপরে দেখো এখানে দেখো 4/3 ডান দিকেও 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে x সমান সমান কি হবে 6 এর কিউব ডিভাইডেড বাই 0.3 তার হোল কিউব। এটাকে কি লিখতে পারি 6 গুণ 6 গুণ 6, আর নিচেরটাকে কি লিখবো 0.3 গুণ 0.3 গুণ 0.3। নিচে দেখো তিনটে 0.3 রয়েছে, তাহলে এই পয়েন্ট গুলো যদি তুলে দিই তাহলে দেখো উপরে তাহলে একের পরে তিনটে শূন্য আসবে,
আচ্ছা এবার 3 দিয়ে সবগুলোকে কাটি, এই 6 কে কাটলে 2, 3 দিয়ে এই 6 কে কাটলে 2, 3 দিয়ে এই 6 কে কাটলে 2, তাহলে এগুলো গুণ করলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 এর পরে 3টে শূন্য মানে 8000, তাহলে কতগুলি গুলি পাওয়া যাবে, 8000টা গুলি পাওয়া যাবে, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে এ 5 ঘন্টায় 275 কিমি দূরত্ব অতিক্রম করে, যদি তার গতিবেগ 5 কিমি পার আওয়ার হ্রাস পায় তাহলে 250 কিমি দূরত্ব যেতে তার কত সময় লাগবে। আচ্ছা দেখো, বলেছে 5 ঘন্টায় 275 কিমি দূরত্ব অতিক্রম করে আর তার গতিবেগ, গতিবেগ মানে কি, গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়, গতিবেগ সমান সমান কি, দূরত্ব বাই সময়। অথবা কি ধরো 5 ঘন্টায় 275 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় কতটা যাচ্ছে সেটাই হয় ওর গতিবেগ, তাহলে ওর গতিবেগ কত হবে, দূরত্ব বাই সময় মানে 1 ঘন্টায় কতটা যায়, 5 ঘন্টায় যদি 275 কিমি যায় 1 ঘন্টায় কতটা যাবে, 275/5, তাই না, এটা কাটাকুটি করলে কত, 5 5 25, 2 5 5 5 25, মানে ওর গতিবেগ কত হবে, 55 কিমি পার ঘন্টা। আচ্ছা এখন কি বলেছে দেখো, বলেছে যদি তার গতিবেগ 5 কিমি পার আওয়ার হ্রাস পায়, তাহলে গতিবেগ আছে 55 কিমি পার আওয়ার, হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে কত, 5 কিমি পার আওয়ার, তাহলে এখন গতিবেগ কত হবে, 55 মাইনাস 5 সমান সমান কত হবে, 50 কিমি পার আওয়ার, মানে কি, আচ্ছা তাহলে কি বের করতে বলেছে, তাহলে 250 কিমি দূরত্ব যেতে তার কত সময় লাগবে, দেখো এখন গতিবেগ হচ্ছে 50 কিমি পার আওয়ার, মানে 50 কিমি যেতে লাগছে 1 ঘন্টা, তাহলে 50 কিমি যেতে লাগছে 1 আওয়ার, 1 কিমি যেতে লাগবে 1 এর 50 আওয়ার, আর 250 কিমি মানে কত, কত লাগবে, 250/50 আওয়ার, তাহলে কত হয় 5, মানে 5 দিয়ে গুণ করলেই চলে আসে 250, মানে কতক্ষণ লাগবে, 5 ঘন্টা লাগবে, অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা একটা একদম সোজা অঙ্ক এসছে, 8 স্কয়ার গুণ 3 এর কিউব, 8 স্কয়ার মানে আমি 64 লিখতে পারি, ইনটু 3 এর কিউব মানে কত 27, ডিভাইডেড বাই রুট 64 মানে কত 8, 64 রুট করলে 8 8 64 মানে 8, ইনটু রুট 81 করলে 9, 9 দিয়ে 27 কে কাটলে হয় 3, 8 দিয়ে 64 কে কাটলে হয় 8, তাহলে 3 8 24, মানে অপশন সি হবে, একদম সোজা অঙ্ক দিয়েছিল। তারপরেরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোন সংখ্যার জোড়টি পরস্পর মৌলিক নয়। আচ্ছা পরস্পর মৌলিক হবে, কখন হবে পরস্পর মৌলিক, আমি দুটো সংখ্যা নিলাম, ধরো নিলাম 2 আর 3, ঠিক আছে, তা এদের মধ্যে কি কোনো কিছু কমন আছে, 2 আর 3 দুটোই তো মৌলিক সংখ্যা, এদের মধ্যে কিছু কমন নেই, ঠিক আছে, আমি অন্য আরেকটা সংখ্যা নিলাম, একটা নিলাম ধরো 3 আর 8, ঠিক আছে, তা 3 আর 8 তো দুজনেই মৌলিক না, 8 কি মৌলিক, 8 তো মৌলিক না, 3 মৌলিক কিন্তু 8 তো মৌলিক না, কিন্তু এদের মধ্যে কি কিছু কমন আছে, 3 কে ভাঙলে হয় 3 গুণ 1, 3 কে ভাঙলে কি হয় 3 গুণ 1, আর 8 কে ভাঙলে কি হয় 2 গুণ 2 গুণ গুণ 2 গুণ 1, তাই না, তাহলে এদের দুজনের মধ্যে কি কমন আছে, 1 কমন আছে, তাই 1 ছাড়া কি আর কিছু কমন আছে, আর কিচ্ছু কমন নেই, তাহলে এদের গসাগু কত 1, যদি দুটো সংখ্যার গসাগু 1 হয় তাহলেই তারা পরস্পর মৌলিক, ঠিক আছে, আর যদি 1 না হয় তাহলে তারা পরস্পর মৌলিক না, তাহলে বলেছে এদের মধ্যে কোন সংখ্যার জোড়টি পরস্পর মৌলিক, 15 আর 17 এর মধ্যে দেখো এরা দুজনাই মৌলিক, তা তারা পরস্পর মৌলিক তো হবেই, 11 13 দুজনাই মৌলিক, পরস্পর মৌলিক হবেই, লাস্টেরটা দেখো 17 আর 23 দুজনাই মৌলিক, তাহলে তারা পরস্পর মৌলিক হবেই, তাহলে কোনটা না, 17 আর 34 দেখো 34 এর মধ্যেও তো 17 আছে, তাই না, এদের গসাগু করলে 17 আসে, গসাগু করলেও 1 আসে না, তাহলে এই জোড়টা হবে না, ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক মানে যে মৌলিক হতে হবে দুটো সংখ্যাকে এমন নেই, এখানে অপশন গুলো দুটোকেই মৌলিক দিয়েছে, কিন্তু তোমার যদি 3 আর 8 অপশন থাকতো সেটাও কিন্তু পরস্পর মৌলিক হতো, যদি 4 আর 9 অপশন থাকতো সেটাও কিন্তু পরস্পর মৌলিক হতো, পরস্পর মৌলিক হওয়ার শর্ত হচ্ছে তাদের গসাগু 1 হতে হবে, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, যদি d স্কয়ার প্লাস 1/d স্কয়ার ইজ ইকুয়াল টু 18, তাহলে d কিউব মাইনাস 1/d কিউবের মান কত। আচ্ছা দেখো এইগুলো জানার জন্য কতগুলো ফর্মুলা, আমাদের বেসিক ফর্মুলা জানতে হবে, সেগুলো আমরা একটু দেখে নিই, দেখো কোন কোন ফর্মুলা লাগবে, এগুলো দেখো কতগুলো বেসিক ফর্মুলা একদম আমি এখানে করে দিয়েছি, a প্লাস বি তার হোল স্কোয়ার কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো দুটো ফর্মুলা আছে, আর একটা কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি তার হোল স্কোয়ার আর একটা আছে সেটা কি a প্লাস বি, মানে মাঝখানে প্লাস তার হোল স্কোয়ার মাইনাস 4ab, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ফর্মুলা কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাকে, এই ফর্মুলাটা কিন্তু সব থেকে বেশি লাগবে অঙ্ক করতে গেলে, সব থেকে বেশি কাজে লাগে এই ফর্মুলাটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা কি 4ab বা 4ab এর ফর্মুলা, এটা এরকমও বলে,
a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা কি? এটা। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এই দুটো, ঠিক আছে? আরো আছে a কিউব প্লাস b কিউবের একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর a কিউব মাইনাস b কিউবের হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা কাজে লাগবে। a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। আর কোন ফর্মুলাটাকে কাজে লাগাবো? আর একটা ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। এই দুটো ফর্মুলার কাজে লাগিয়ে আমি অঙ্কটা করব। দেখি এবার অঙ্কটা। দেখো কি বলেছিল, ডি স্কয়ার প্লাস 1 প্লাস ডি, এই 1 বাই ডি স্কয়ার সমান সমান 18। তাহলে এটাকে কি লেখা যায়? এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে রেখেছে, আর এখানে দেখো a কিউব মাইনাসের আকারে। তাহলে আমি এখানটাতে a স্কয়ার প্লাস b স্কয়ারটাতে মাইনাসের ফর্মুলাটা ফেলবো। দুটো ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ারের কি, একটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তা আমি কোনটাতে ফেলবো? a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab তে। তাহলে আমি কি লিখতে পারি? d মাইনাস 1 বাই d তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab মানে কত? d ইন্টু 1 বাই d সমান সমান হচ্ছে 18। আচ্ছা, এই d আর d দেখো কেটে যাচ্ছে, তাহলে আমি কি লিখছি? d মাইনাস 1 বাই d তার হোল স্কয়ার সমান সমান কত হবে? 18। আর বাঁ পাশে 2 ছিল, ডান পাশে গেলে মাইনাস 2 মানে 16। তাহলে d মাইনাস 1 বাই d করলে কত হয়? রুট 16 হয়, মানে কত হয়? 4 হয়। ঠিক আছে, তাহলে d মাইনাস 1 বাই d এর মান কত পেলাম আমি? 4। এবার দেখো, এবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, মানে d কিউব মাইনাস 1 বাই d তার হোল কিউব, সেটার ফর্মুলা কি? a মাইনাস b মানে d মাইনাস 1 বাই d ইন্টু d স্কোয়ার প্লাস ab মানে d ইন্টু 1 বাই d প্লাস d স্কোয়ার মানে 1 বাই d স্কোয়ার। আচ্ছা, d মাইনাস 1 বাই d এর মান আমি বের করেছি, কত বের করেছি? 4। তাহলে 4 ইন্টু এই d কেটে যাচ্ছে, d স্কোয়ার প্লাস 1 বাই d স্কোয়ারের মান তো বলেই দিয়েছিল আমার, d স্কোয়ার প্লাস 1 বাই d স্কোয়ার মানে 18, আর মাঝখানে দেখো 1 আছে, তাহলে 18 প্লাস 1 মানে কত? 4 গুণ 18 আর 1 যোগ করলে কত? 19। 4 19 কত? 76, মানে অপশন সি হবে। তারপরেরটা। আচ্ছা, দেখো কি বলছে। বলছে একদল মানুষের মধ্যে কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে ও কিছু শিশু আছে। তাদের মধ্যে বলছে 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু, এবং তাদের গড় ওজন যথাক্রমে 70 কেজি, মানে পুরুষদের হচ্ছে 70 কেজি গড় ওজন, মহিলাদের 60 কেজি, আর বাকিদের মানে শিশুদের 30 কেজি। ওই দলের সকলের গড় ওজন কত? আচ্ছা দেখো, কতজন আছে আমি ধরে নিচ্ছি যে পার্সেন্টেজের অঙ্ক, তো পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে করলে সুবিধা হয়। আমি ধরে নিচ্ছি টোটাল লোক আছে 100 জন, ঠিক আছে? তাহলে 40% পুরুষ মানে পুরুষ আছে কতজন? 40 জন, পুরুষ আছে 40 জন। 35% মহিলা মানে মহিলা আছে কতজন? 35 জন। আর বাকিরা তাহলে হলো কত? 40 আর 35 হলো 75, তাহলে বাকি থাকছে কত? 25%। তাহলে বাকিরা শিশু মানে শিশু আছে কতজন? তাহলে 25 জন থাকবে হিসাবে। আচ্ছা, পুরুষদের গড় ওজন বলেছে 70 কেজি, তাহলে পুরুষদের মোট ওজন কত হবে? পুরুষদের মোট ওজন কত? আছে 40 জন আর গড় ওজন 70 কেজি করে, তাহলে মোট ওজন হবে 40 ইন্টু 70, কত হয়? 4 7 28, আর দুটো শূন্য বসে যাবে। আচ্ছা, মহিলাদের মোট ওজন বার করি। মহিলাদের গড় ওজন বলেছে 60 কেজি, আছে কতজন মহিলা? 35 জন, তাহলে মহিলাদের মোট ওজন কত হবে? 35 ইন্টু 60 করলে কত হয়? আচ্ছা, 5 6 30 শূন্য, হাতে 3, 3 6 18 আর 3 21, মানে হবে 2100। আর শিশুদের গড় ওজন বলেছে কত? 30 কেজি করে। শিশু আছে কতজন? 25 কেজি, 25 জন। তাহলে শিশুদের মোট ওজন কত? 25 গুণ 30 হবে কত? 750। তাহলে এই যে যারা রয়েছে তাদের মোট, সবার মোট ওজন কত? 0 বা যোগ করে দিই, তাহলে 7 রাখে 8 আর 8 16 6 1 2 রেখে 3 আর 2 5, তাহলে সবার মোট ওজন কত হলো? 5650 কেজি। মানে এই টোটাল যে 100 জন আমি ধরেছিলাম পুরুষ মহিলা শিশু মিলিয়ে, তাদেরকে মিলিয়ে, ঠিক আছে? তাহলে তাদের গড় ওজন কত? গড় ওজন কিভাবে বার করব? টোটালটা ওজনকে যদি আমি, যতজন আছে, কতজন আছে আমি ধরেছিলাম 100 জন আছে, তাহলে এই 5650 কে যদি 100 দিয়ে ভাগ করলে তারই বেরিয়ে যাবে। তাহলে দেখো 0.2 ঘর সরে যায়, মানে কত হবে? 56.5 কেজি। মানে আচ্ছা, এখানে দেখো 56.5 জিএম মানে গ্রাম, হ্যাঁ, গ্রামও আছে কেজিও আছে, আবার গ্রামে কেউ ভুল করে দিও না, ঠিক আছে? এগুলো কিন্তু ভুল করানোর জন্য দেয়, হ্যাঁ। তাহলে অপশন হবে কি? অপশন ডি টা হবে। তারপরে আচ্ছা, দেখো কি বলছে। বলছে একজন পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 8 বছর আগে পিতার বয়স তার কন্যার বয়সের 7 গুণ ছিল। 8 বছর পরে কন্যার বয়স কত বছর হবে? দেখো, এগুলো কন্যার বয়সের সমষ্টি বলেছে 80 বছর, তা আমি পিতার বয়স ধরছি x বছর। তাহলে পিতা যদি x বছর হয়, কন্যা তাহলে কত? দুজনে মিলিয়ে 80। পিতা যদি x হয়, কন্যা তাহলে কত হবে? 80 মাইনাস x হবে। আচ্ছা,
কি বলেছে দেখো, 8 বছর আগে পিতার বয়স তার কন্যার বয়স। তাহলে 8 বছর আগে, 8 বছর আগে পিতার বয়স কত ছিল? পিতার বর্তমান বয়স ধরেছি x, তাহলে 8 বছর আগে পিতার বয়স কত হবে? 8 বছর কম হবে, মানে x - 8। আর 8 বছর আগে কন্যার বয়স কত হবে? কন্যার বয়স বর্তমান বয়স হচ্ছে 80 - x, তাহলে 8 বছর আগে বয়স কত? 80 - x - 8। তাহলে দেখো 80 থেকে 8 বাদ যায় মানে হয় কত? 72 - x। সেটা কি বলেছে দেখো, 8 বছর আগে পিতার বয়সটা মানে এই যে x - 8 এটা তার কন্যার বয়সের 7 গুণ, মানে এইটার 7 গুণ ছিল। তাহলে আমি কি লিখতে পারি? x - 8 সমান সমান 7 ইন্টু এই 72 - x। আচ্ছা, তাহলে x - 8 সমান সমান 7 দিয়ে গুণ করে দিই, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 এর একে 50 মাইনাস 7x। আচ্ছা, তাহলে x এই 7x টাকে বাঁ পাশে আনলে প্লাস 7x হবে, সমান সমান 504 আর মাইনাস 8টা ডান পাশে আসলে প্লাস 8 হবে। তাহলে যোগ করলে কত? 8x সমান সমান 512। তাহলে x সমান সমান কত হবে? 512 ডিভাইডেড বাই 8, কাটাকুটি করি, 6 8 48, 3 2 মানে 4 8 32। তাহলে x এর মান কত বেরোলো? 64 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? 8 বছর পরে কন্যার বয়স। আচ্ছা, x টা কি ছিল? পিতার বয়স। তাহলে পিতার বয়স 64 বর্তমান বয়স, আর কন্যার বয়স তাহলে কত? 80 - 64 করলে কত হয়? 16। এটা বর্তমান বয়স বেরোলো। কি বার করতে বলেছে? 8 বছর পরে। তাহলে 8 বছর পরে কত হবে? আরো 8 যোগ করতে হবে, মানে 16 আর 8 যোগ করলে কত হবে? 24 হবে। তাহলে 8 বছর পরে কন্যার বয়স কত? 24 বছর। তারপরেরটা, আচ্ছা, এটা একটা সোজা অঙ্ক দিয়েছে, এটা সমান সমান বলেছে কোনটা। দেখো এখানে কি পাতি গুণ করে দিতে হবে, তাহলে গুণ করলে কত হয়? 6x কিউব মাইনাস 6 দুগুণে 12x স্কোয়ার প্লাস 3 6 18x। আর এদিকে কত? মাইনাস দিয়ে গুণ করে দিলে চিহ্নগুলো পাল্টে যাবে, খালি মাইনাস এক্স কিউব মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3, 6x কিউব আছে মাইনাস এক্স কিউব আছে, তাহলে কত হয়? 5x কিউব মাইনাস 12x স্কোয়ার, আর কোথাও নেই, তাহলে মাইনাস 12x স্কোয়ার আর প্লাস 18x মাইনাস 2x, তাহলে কত হয়? প্লাস 16x আর প্লাস 3 যেরকম আছে প্লাস 3, তাহলে এরকম কোনটাতে আছে? 5x কিউব মাইনাস 12x স্কোয়ার, 5x কিউব মাইনাস 12, এই অপশন সি হবে তাহলে। আচ্ছা, তো আজকের ক্লাসে তোমাদের এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আরো এই চ্যাপ্টারের যে এই শিফটের অন্য অঙ্কগুলো আমি পরের ক্লাসে তোমাদের করে দেবো। আর চ্যাপ্টার ওয়াইজ আমি যে এই কোর্সটা শুরু করেছি, চ্যাপ্টার ওয়াইজ বলছি, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে শিফট ওয়াইজ করাচ্ছি। তো আশা করি তোমাদের কোর্সগুলো ভালো লাগছে, এই ক্লাসগুলো। তো যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।